আজকে আমি এমন একটি কোম্পানি নিয়ে আলোচনা করব যেখানে যে কোম্পানি নিয়ে একটি নাটক চক্র অর্থাৎ হলুদ মিডিয়া যেটাকে বলা হয় কিভাবে কাজ করে এবং এটা বিনিয়োগ বাজারে কিভাবে প্রভাবিত করে এবং আমরা যারা বিনিয়োগকারী রয়েছি সেটা কিভাবে প্রভাবিত হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাট আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি এই কোম্পানিটাকে নিয়ে আমি এক্সাম্পল হিসেবে কাজ করছি বা উদাহরণস্বরূপ আপনাদের কাছে তুলে ধরলাম। বাট আপনার এই ফাংশনগুলো ম্যাক্সিমাম কোম্পানির ক্ষেত্রে হয়ে থাকে, সেই জন্য একটি স্পেসিফিক কোম্পানি নিয়ে আপনাদের কাছে এই বিনিয়োগ বাজারকে নিয়ে সাংবাদিক বা সংবাদপত্রে যে একটা হলুদ চক্র বা একটা গেমলারদের বা মামুদের যারা পরিকল্পনা করে এ বাজারকে ধ্বংস করছে, যারা পরিকল্পনা করে বিনিয়োগকারীদের পকেট থেকে টাকা তারা কেটে নিচ্ছে, যারা সব কিছুকে ম্যানিপুলেট করতে পারে, তাদের যে একটা সুবিশাল চক্র রয়েছে তার উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আমি এই কোম্পানিটাকে সামনে নিয়ে এসে আপনাদের সাথে তুলে ধরলাম। আপনারা দয়া করে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। বকেয়া ভাড়ার দায়ে ফ্যামিলি ট্যাক্সের কারখানা নিলামে তুলছে বেবজা। কীভাবে দেখুন, বকেয়া ভাড়ার দায়ে ফ্যামিলি ট্যাক্সের কারখানা নিলামে তুলছে বেবজা। খুব সুন্দর একটা নিউজ এটা করেছে, ঠিক না? যেটা বকেয়া ভাড়া দিতে পারছে না, ফ্যামিলি ট্যাক্সকে আপনার নিলামে তুলছে, এটা একটা খুব সুন্দর নিউজ, ভেরি গুড নিউজ। আচ্ছা, আমি চলে আসি। শেয়ার বাজারে তালিকাভুক্ত ফ্যামিলি ট্যাক্সের লিমিটেডের কারখানা, ভবন, যন্ত্রপাতি ও সরঞ্জাম বকেয়া ভরার কারণে দ্বিতীয় দফায় নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজা। আরেকটু আসি আমাদের, এর আগে গত বছরের ডিসেম্বরে প্রথম দফায় সাড়া না পাওয়ায় এবার 6 আগস্টের মধ্যে দরপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা কারখানা চালু রাখার পরিকল্পনা করবেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। কথাটা আমি আবার একটু বলে রাখছি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা কারখানা চালু রাখার পরিকল্পনা করবেন তাদের অগ্রাধিকার আবার দেওয়া হবে। এই একটি লাইনের মধ্যে একটি বড় একটি দৃষ্টান্ত লুকিয়ে রয়েছে। যেমন আমরা অনেক সময় অনেক বক্তার বক্তব্য শুনে আমরা কিন্তু বুঝতে পারি না উনি কী বলতে চান, কিন্তু ওই সাধারণ মানুষের জন্য 10% একটা বক্তব্য উনি ভিতর দিয়ে রেখে যান, যে বক্তব্যের মধ্যে দিয়ে তিনি যেন বের হয়ে যেতে পারেন। ঠিক তেমনি এই সাংবাদিক এই একটি লাইনের মধ্য দিয়ে তিনি বের হয়ে যাওয়ার একটা রাস্তা রেখে দিয়েছেন। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আরেকটু পরে নেই। ফ্যামিলি ট্যাক্স চট্টগ্রামের ইপিজেডে 30 বছরের জন্য প্লট লিজ নিয়েছিল, যার মেয়াদ 2034 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ভাড়া পরিশোধে ব্যর্থ হওয়ায় বেবজা চুক্তি বাতিল করেছে। এর আগে গত বছর আল আরাফা ইসলামী ব্যাংক খেলাপি ঋণ উদ্ধারে ফ্যামিলি ট্যাক্সের বন্ধক রাখা সম্পত্তি নিলামে তোলার ঘোষণা দিয়েছিল, যা বর্তমানে আদালতের বিচারাধীন। কে করেছিল এটা? আল আরাফা ইসলামী ব্যাংক খেলাপি ঋণ উদ্ধারে ফ্যামিলি ট্যাক্সের বন্ধক রাখা সম্পত্তি নিলামে তোলার করেছিল। ফ্যামিলি ট্যাক্স কিন্তু করে নাই। ফ্যামিলি ট্যাক্স এসব কিন্তু জানে না। জানতেছে কে? আল আরাফা ইসলামী ব্যাংক। আল আরাফা ইসলামী ব্যাংকের কেলেঙ্কারি তো আমরা জানি, ঠিক না? এখন মূল ঘটনা চলে আসে। 2003 সালে যাত্রা শুরু করা ফ্যামিলি ট্যাক্সের 2013 সালে আইপিওর মাধ্যমে 34 কোটি টাকা সংগ্রহ করে। 2003 সালে ফ্যাক্টরি চালু করেছিল। তখন কোন সরকার ক্ষমতায় ছিল? আমরা সকলেই জানি, তৎকালীন সময় 4 দলীয় জোট সরকার 2003 সালে রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালক ছিলেন। তখন কিন্তু ফ্যামিলি ট্যাক্স চালু হয়েছিল। কথাটা একটু নোটে রাখেন, মাথায় রাখবেন। 2003 সালে যাত্রা শুরু করা ফ্যামিলি ট্যাক্সের 2013 সালে আইপিওর মাধ্যমে 34 কোটি টাকা সংগ্রহ করে। তবে 2016-17 অর্থ বছর থেকে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে লোকসান দিচ্ছে। 2020 সালে ডিসেম্বরের পর থেকে তারা কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি, এটা আমরা জানি। আর্থিক প্রতিবেদন প্রকাশ করেন নাই। দিস ইজ ভেরি মাচ প্যাথেটিক নিউজ ফর আস। বিএসইসি 2021 সালে ফ্যামিলি ট্যাক্সের কারখানা ও অফিস বন্ধ দেখতে পায়। এরপর বিএসইসি পর্ষদ পুনর্গঠন করলেও স্পন্সর শেয়ার হোল্ডারদের অসুবিধার কারণে স্বাধীন পরিচালকরা নিয়ন্ত্রণ নিতে পারেননি এবং পরে পদত্যাগ করেন। স্পন্সর ও পরিচালকদের হাতে মাত্র 4% শেয়ার রয়েছে, যা নিয়ন্ত্রণ সংস্থার শর্তের চেয়ে অনেক কম। বিএসইসি তদন্তে জানতে পেরেছে 2015 সাল থেকে কোম্পানির পরিচালকরা ঘোষণা ছাড়াই শেয়ার বিক্রি করেছেন। 2015 থেকে 2019 সালের মধ্যে তাদের শেয়ার ধারণের হার 45.16% থেকে পরবর্তীতে 4.02% নেমে আসে। প্রতিষ্ঠানটির কারখানা পরিচালক মোহাম্মদ মোর্শেদ বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে ঋণ খেলাপি ও শেয়ার কেলেঙ্কারি অভিযোগ রয়েছে। দেখুন, একটি কোম্পানি তার নিজস্ব কোনো কিছু নিউজ না, এখন নিজের
মানে নিজের পেটে বাচ্চা না, অন্যর পেটে বাচ্চা, ব্যথা উঠছে আরেকজনার, মানে অনুভূতিটা, গল্পটা এরকমভাবে সাজানো হয়েছে যে যার পেটে বাচ্চা তার ব্যথা ওঠে নাই, ব্যথা উঠেছে আরেকজনার। সো এখানে একটা গল্প আমি যেটা বলি, আমি তার আগে আরেকটু ফেভিনিটেক্সের তথ্য দিয়ে থাকি। সেটা হচ্ছে ফেভিনিটেক্স বিডি লিমিটেড, এখানে ক্লোজিং প্রাইস হয়েছে গত বৃহস্পতিবার 2 টাকা 30 পয়সা। লাস্ট 52 উইক্সে সর্বনিম্ন দাম ছিল 2 টাকা 10 পয়সা এবং সর্বোচ্চ ছিল 4 টাকা 50 পয়সা। লেনদেন হয়েছে গত বৃহস্পতি 1,21,000। আমরা যদি মে 2025 সালে মে থেকে জুন জুলাই পর্যন্ত দেখি, এখানে লক্ষ লক্ষ শেয়ার প্রতিদিন হাত বদল হয়েছে এবং ডিরেক্টরশিপ রয়েছে 4.02%। আপনারা জানেন ইনস্টিটিউটের কাছে রয়েছে 18.41% অ্যান্ড পাবলিক কাছে রয়েছে 77.5%। এখানে যে গল্পটা সাজানো হয়েছে, যে প্রক্রিয়াটা সাজানো হয়েছে, আপনি দেখবেন আমার এই কথাগুলো হয়তো অনেকেই আমার বিরুদ্ধে কথা বলবেন বা এটা নিয়ে হয়তো অনেকেই বলবেন যে আমি এটা নিয়ে ব্র্যান্ডিং করছি, মার্কেটিং করছি। ভাই, বিষয়টা হচ্ছে কেন ফেভিনিটেক্সকে নিয়ে নিউজ করা হলো? আমার প্রশ্নটা হচ্ছে এটা, নিউজ করার অর্থটা কী দাঁড়ালো? যে আমরা যখন এই কোম্পানি নিয়ে যখন ভালো কিছু আসবে তার আগে এরকম একটা নিউজ বাজারে ছড়ায় দেবে। দেখবেন সামনে মঙ্গলবার যেদিন বিনিয়োগ বাজার চালু হবে বা স্টক মার্কেট চালু হবে, লেনদেন চালু হবে, দেখবেন কী পরিমাণ এখানে বিক্রি হয়। তাহলে যারা বিক্রি করে বের হচ্ছেন, আর আপনি শুধু খোঁজ নেবেন কোন কোন পোর্টফোলিওতে এই শেয়ারগুলো কিনে নিচ্ছে। শুধু এতটুকু যদি আপনি তথ্য নিতে পারেন, আমার সাথে আপনার কোনো কথার দ্বিমত হবে না। কিন্তু আপনি যদি না এই তথ্যটা বের করতে পারেন, তাহলে আমার সাথে আপনার এই কন্ট্রাডিকশন, আমার এই মতবিরোধ থেকে যাবে। আমি কেন বলছি তারা এরকম একটা নিউজ করেছে? এই নিউজ করার কারণটা হচ্ছে যে কিছু ভীতিকর বা কিছু দ্বারা এখনও অনেক স্বপ্ন দেখে এটা সংগ্রহ করে রাখছে দীর্ঘদিন, বছর পর বছর রেখে দিয়েছে, তারা যদি এখন বিক্রি করে দেয়, তারা এখন বের করে নেবে। তার মানে হলো, আমি যেটা বলতে চাচ্ছি যেটা, যে অলরেডি আমার যেটা এইসব নিউজের মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে একটা কোনো কারখানার সাথে, কোনো ফ্যাক্টরির সাথে তারা আংশিকভাবে হয়তো যুক্তিবদ্ধ হয়েছে, কিংবা ফেভিনিটেক্স হয়তো নিজেরাই পুরোদমে চালু হবে, এই ধরনের কোনো একটা ফাংশন কাজ করছে, যার আগে লাস্ট একটা বাড়ি দিয়ে বিনিয়োগকারীদেরকে একটা বাড়ি খাওয়ার পর তারা সেটা সংগ্রহ করবে। এই মামুক বা যারা এই যে আপনার গেমলার বলেন বা যারা দুষ্ট চক্র বলেন, তারা এই চক্রটার সাথে জড়িত। তারা ভিতর থেকে নিউজটা বের করে নেয় এবং তারা এই ধরনের পত্রিকাকে বিভিন্ন রকম কলামের মাধ্যমে সত্য একটা ঘটনা তুলে ধরবে। সব কিছু সত্য। যেমন আমরা অনেক অফিসে এটা দেখে থাকি যে আগে সিলেকশন হয়ে যায়, এরপরে নিয়োগ হয়। এটা আপনারা তো জানেন যে আগে কে সিলেকশন, কে এখানে জয়েন করবে, সব কিছু ঠিক হয়ে যায়, তারপরে সেখানে নতুন করে জয়েন করানোর ব্যবস্থা করা হয়। এটা কিন্তু আমাদের এই সমাজে চিরচরিত, বিভিন্ন প্রতিষ্ঠানিকভাবে আমরা সাধারণত দেখে থাকি। সুতরাং এখানে আমার কাছে নতুন কিছু নয়। ঠিক তেমনি এই কোম্পানিটার ক্ষেত্রে আমার কাছে যেটা খুব বেশি দৃশ্যমান মনে হচ্ছে যে এই ধরনের একটা ঘটনা ঘটবে, এই ধরনের কোনো একটা পরিকল্পনা রয়েছে। যেহেতু আগামী দিনে এই বিএনপি সরকারের একটি সম্ভাবনাময় আছে, চট্টগ্রাম অঞ্চল তাদের এই জায়গাগুলো তাদের কোনটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। পাশাপাশি যেহেতু 2003 সালে কোম্পানি চালু হয়েছিল, এবং আমার বিশ্বাস যে তারা এখন নতুন করে পুরোদমে চালু করবে। এবং আমি যতটুকু তথ্য পেয়েছিলাম যে ফেভিনিটেক্স লোকসানে আছে, এটা ঠিক আছে, বাট তারা উৎপাদন কিন্তু একটা লাইন উৎপাদন ছিল এবং খুব অল্প পরিসরে তারা এক্সপোর্ট করতো, এটুকু আমার কাছে জানা ছিল। বাট আমি রিয়েলি বিস্তারিত আমি জানি না যে এর ভিতরে কী ফাংশন রয়েছে। বাট এই ধরনের নিউজ আমাকে আরও বেশি ভাবায়। আমার যদি সম্ভব হয় আমি তথ্যটা নেওয়ার চেষ্টা করব, বা আমি চেষ্টা করব, কিন্তু আসলে এই তথ্যগুলো তো পাওয়া যায় না। যে এই আগামী মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার বা 6 আগস্টের আগ পর্যন্ত যারা কিনবে, বড় ভলিউমে কিনবে, আপনি এই ভলিউমগুলো দেখবেন, যারা কিনবে এরা কিন্তু ছোটো বিনিয়োগকারী কিনবে না। আপনি খেয়াল করে দেখবেন, আপনার মঙ্গলবার থেকে বিক্রি করবে ছোটো বিনিয়োগকারীগুলো, আর কিনবে কিন্তু বড় বড় ভলিউমগুলো আপনি কিনবে। আপনি একটু এটা দেখে নেবেন। যারা আমার এই ভিডিও দেখছেন, তার প্রতি আমার অনুরোধ থাকবে যে হতাশ হওয়ার কিছু নেই, হারাবারও কিছু নেই। দাম তো কমে আসছে ভাই, ঠিক আছে, একটু সময় নেন। এখানে তো আসলে সুযোগ নেই, আর এখান থেকে আরেকবারে ক্লোজিং করে দেওয়ার কোনো সুযোগ নেই, এর থেকে আর জেড ক্যাটাগরির সুযোগ নেই। সুতরাং কোনো কোম্পানির সাথে এরা হয় মার্জিনকরণ হবে, একীভূতকরণ হবে, বা মার্জ হবে, বা যে কোনো একটা কিছু হবে। সুতরাং আমরা এটুকু জানি যে এখান থেকে আর জেড ক্যাটাগরি যাওয়ার কোনো সুযোগ নেই। এবং ব্যবসা যেহেতু এখানে ডিল করছে, যদি ব্যবসা ঘটনা সত্য হয়ে থাকে, তাহলে আমরা মনে করি এখানে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আমাদেরকে জেনে শুনে বুঝে কাজ করা উচিত। এরপরেও আপনার সিদ্ধান্ত আপনার কাছে। যদি মনে করেন আপনি বের হয়ে আপনি আপনার
ক্যাপিটালকে আপনি সেফ জোনে নিয়ে আসবেন, যতটুকু থাকে এটা আপনার সিদ্ধান্ত, আপনি নিতে পারেন। দ্যাটস অল অ্যাবাউট ইউর ডিসিশন। সো আমি এখানে বিদায় নিচ্ছি। বাট আমরা এইসব হলুদ সাংবাদিকতা বা আমরা এই ধরনের নিউজ যারা বাজারকে প্রভাবিত করার জন্য চেষ্টা করে, আমরা তাদেরকে বয়কট করব, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করি। এবং আমরা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে, আমরা নিজেরাই আমরা একটা সচেতন হব এবং আমরা একটা যে প্ল্যাটফর্ম তৈরি করেছি, এরকম একটা প্ল্যাটফর্মে আমরা সঠিক, অথেন্টিক বা রিয়েল মেসেজ যখন আমরা পাওয়ার চেষ্টা করি, তখন কিন্তু এই ধরনের হলুদ বা এই ধরনের সুপরিকল্পিতভাবে যারা বিনিয়োগকারী ক্ষতি করছে তাদের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি বলে বিশ্বাস করি। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।